আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান, অং সান সুচি, প্রেসিডেন্ট মিন সহ শীর্ষ মন্ত্রীরা গ্রেপ্তার, 1 বছরের জরুরি অবস্থা জারি। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া বহাল থাকার প্রত্যাশা ঢাকার, সীমান্তে নিরাপত্তা জোরদার। রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা বিশ্লেষকদের। টিকা নেয়া সবাই সুস্থ আছেন জানালো স্বাস্থ্য অধিদপ্তর। কর্মসূচি নির্বিঘ্ন করতে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। নিজের লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার, নেতা আমার বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। এবং দেশীয় ফেব্রিক্সের তৈরি মানসম্মত পিপিই বিদেশে রপ্তানি হলেও কদর নেই স্থানীয় বাজারে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই মিয়ানমার প্রসঙ্গ। নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আবারও ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। আটক করা হয়েছে ক্ষমতাসীন এনএলডির প্রধান অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বহু নেতাকে। 1 বছরের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ফোন, ইন্টারনেট ও ব্যাংক লেনদেন। রাজধানী নেপিডো, ইয়াঙ্গুন সহ বড় শহরগুলোর রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী। ঘটনার নিন্দা জানিয়ে শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। রিপোর্ট কেরামতুল্লাহ বিপ্লবের। সকালে টেলিভিশনের খবর দেখেই নাগরিকরা প্রথম জানতে পারেন কি হয়েছে মিয়ানমারে। নিজেদের সামরিক টেলিভিশনে এই অভ্যুত্থান ও দেশজুড়ে জরুরি অবস্থা জারির খবর দেয় সেনাবাহিনী। এর পরপরই বন্ধ করে দেয়া হয় দেশটির টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। বন্ধ করে দেয়া হয় দেশের সব রেডিও টেলিভিশনের সম্প্রচারও। বহির্বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় মিয়ানমার। সামরিক বাহিনী জানায়, রাজনৈতিক নেতাদের পরিবর্তে দেশের ক্ষমতা সেনাবাহিনী প্রধানের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ভোরে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি প্রধান অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট সহ কয়েকজন মন্ত্রী ও সিনিয়র নেতাকে আটক করে সেনাবাহিনী। গত নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অং সান সুচির এনএলডি 83% আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পায়। সোমবার নতুন সংসদের প্রথম অধিবেশন বসার কথা ছিল, কিন্তু তার আগেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এদিকে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখল ও নির্বাচিত নেতাদের গ্রেপ্তারে তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ। বাংলাদেশ আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিষয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে, তাই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ আশা করে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়া ও সাংবিধানিক ব্যবস্থা বহাল থাকবে। একই সাথে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য মিয়ানমার যথাযথ প্রক্রিয়া অব্যাহত রাখবে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। সীমান্তে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে নাও ঘটে সেজন্য ভোর থেকেই বিভিন্ন চৌকিগুলোতে বাড়ানো হয়েছে বিজিবি সদস্য সংখ্যা। বিশেষ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু, ঘুমধুম, ঢাকচালা ও কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্ক অবস্থায় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। সামরিক দমনপীড়নের অজুহাতে রোহিঙ্গারা এখন নিজ দেশে ফিরতে চাইবে না বলেও মনে করেন তারা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। সামরিক অভ্যুত্থান মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় হলেও এতে উদ্বেগ বেড়েছে বাংলাদেশের। রোহিঙ্গা প্রত্যাবাসনে সূচি সরকারের সাথে যে আলোচনা চলছিল, এখন তার কতটুকু অগ্রগতি হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ধামাচাপা পড়তে পারে রোহিঙ্গা ফেরত নেয়ার বিষয়টি। বলা হয়েছে সেনা সমর্থিত সরকার,
এবং সেই সরকারই কিন্তু এই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তাদের অনাগ্রহ আমরা লক্ষ্য করেছি। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সরাসরি সেনা শাসিত যে একটা সরকারের দিকে তারা চলে যাচ্ছে। তো এমন পরিস্থিতিতে এটা আরও বেশি বাধাগ্রস্ত হবে। এখানে আং সান সু চির ভূমিকাটা কিছুটা নেতিবাচকই ছিল, কাজেই এখন তাদের আভ্যন্তরীণ জটিলতায়, আভ্যন্তরীণ আলোচনায় এটি আসলেই এখন একটু অনিশ্চয়তার মধ্যে। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম অত্যাচারে দেশ ছাড়তে বাধ্য হয় রোহিঙ্গারা। সেই সেনাবাহিনী আবার দেশটির ক্ষমতায়। এই অবস্থায় রোহিঙ্গারা ফিরে যেতে চাইবে কিনা তা নিয়েও সংশয় আছে। বিশ্লেষকরা বলছেন, এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার জন্য কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে বাংলাদেশকে। রোহিঙ্গা যাদেরকে আমরা প্রত্যাবাসন করছি তাদের যাওয়ারও ইচ্ছে থাকতে হবে। তো যখন তারা দেখছে যে সেখানে একটি সেনা শাসিত সরকার চলে এসছে, তো তাদের মধ্যেও নিশ্চয়ই আস্থার যে জায়গাটা আছে সেই আস্থার একটা ঘাটতি তৈরি হতে পারে। সরকারের যেটা করা উচিত যে কিছুটা পর্যবেক্ষণ করা এবং বিশেষ করে বাংলাদেশে মিয়ানমারের দূতাবাসের কাছে জানতে চাওয়া হয়তো কয়েকদিনের মধ্যেই যে এই আলোচনার, বিশেষ করে দ্বিপাক্ষিক যে আলোচনাটি তারা চালিয়ে যাচ্ছিল সেটির ব্যাপারে কি করা যেতে পারে। মিয়ানমারের পাশে আমরা দেখেছি বিভিন্ন দেশকে সরাসরি অবস্থান গ্রহণ করতে, অর্থাৎ এই রোহিঙ্গা ইস্যুতে তারা মিয়ানমারকে চাপ সৃষ্টি না করে বরঞ্চ তাদের পাশে থেকেছে এই ইস্যুটাতে। তো সেক্ষেত্রে এখন সেনা শাসিত সরকার আসলে যে তাদের অবস্থার পরিবর্তন রাতারাতি হয়ে যাবে এমনটা আমি মনে করি না। রোহিঙ্গাদের প্রত্যাবাসন সেটাও আমরা যেন দ্রুত হয়, সেজন্য মায়ানমার সরকার তথা অলসো যে আমাদের যেটা আলোচনার মধ্যস্থতা করছে চীন সরকার, সেখানে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস। ১৩ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন যে সহসাই হচ্ছে না তা ধরে নিয়ে বিকল্প প্রস্তুতি রাখারও পরামর্শ বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। করোনার টিকা যারা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকাদান কর্মসূচি সফল করতে স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে অনলাইন সভায় জানানো হয়, নিবন্ধন ছাড়া কেউ ভ্যাকসিন পাবেন না। নির্বিঘ্ন করতে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানানো হয়। আরও জানাচ্ছেন রোকসানা ইভা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনো ভেরোনিকা কস্তার দেহে 27 জানুয়ারি পরীক্ষামূলকভাবে দেওয়া হয় করোনার ভ্যাকসিন। ভারতের সিরাম ইনস্টিটিউটের এই ভ্যাকসিন দিয়ে দেশে শুরু হয় করোনা টিকাদান কার্যক্রম। প্রথম 2 দিনে পরীক্ষামূলকভাবে মোট 567 জনকে দেওয়া হয় এই ভ্যাকসিন। তাদের কয়েকজনের মৃদু পার্শ্ব প্রতিক্রিয়া থাকলেও সবাই প্রায় সুস্থ বলেই জানান কর্মকর্তারা। 27 জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আপনারা জানেন যে প্রথম 5 জনের মধ্যে একজন যে টিকা নিয়েছি, এবং আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি এবং মানসিকভাবে উজ্জীবিত আছি। ভ্যাকসিন দিলে স্বাভাবিক যেই স্বাভাবিক রিয়াকশনগুলো, যেমন জায়গাটা ফুলে যাওয়া, লাল হওয়া, সামান্য জ্বর হওয়া, এটা আসলে খুব স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া। এটা কয়েকজনের হয়েছে, কিন্তু সবাই এখন সুস্থ আছে। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। তাই প্রস্তুতি নিতে বিভাগীয় কর্মকর্তা, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতাল পরিচালকদের সাথে অনলাইনে সভা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তাদেরকে নিয়ে আমাদের সম্পূর্ণ যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটার প্রস্তুতির কোথায় কোথায় আমাদের এখনো ঘাটতি রয়ে গেছে, কোন কোন জায়গাগুলোকে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে, কোন জায়গাগুলোকে আবার নতুন করে সাপোর্ট দিতে হবে, সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলেছি। ইমার্জেন্সি বাদে আমরা বলেছি যে 10 তারিখ পর্যন্ত আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোনো রকমের স্টেশন লিভ করবেন না। ভ্যাকসিন নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন অ্যাপ সুরক্ষায় এখনও ঠিকমতো নিবন্ধন করা যাচ্ছে না। অনেকেই জটিলতায় পড়ছেন। এ সমস্যাও দ্রুত নিরসনের আশ্বাস দেন মহাপরিচালক। ওই অ্যাপস ছাড়াও আমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আমরা এটা করতে পারি। অ্যাপস হয়তো চলে আসবে, যারা রেজিস্ট্রেশন করতে পারছে না বা স্মার্টফোনে যেতে পারছে না, তাহলে পরে তাদের পক্ষ থেকে আমাদের লোকজন একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত তারা এই রেজিস্ট্রেশনটা করার জন্য সহায়তা করবেন। কর্মসূচি সফল করতে সোমবারের মধ্যেই করোনার ভ্যাকসিন সহ বিভিন্ন উপাদান সারা দেশে পৌঁছে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইন্টারনেটের লাইন সহ সিম দেয়া। রোকসানা ইফা, এটিএন বাংলা।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,137 জনে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ 7 জন, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগে 1 জন করে মারা গেছেন। সবশেষ মৃতদের মধ্যে 9 জন পুরুষ ও 1 জন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া গত 24 ঘন্টায় 12,475টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 443 জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার 3.55%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা 5,35,582 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 472 জন। মোট সুস্থ 4,80,216। গবেষণায় সরকারি সহায়তা পেলে 6 মাসের মধ্যেই করোনা টিকা দেশে বানানো সম্ভব বলে মনে করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে করোনা ভাইরাসের নতুন জিনোম সিকোয়েন্স নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গণস্বাস্থ্য আরএনএ গবেষণা কেন্দ্র সেন্টার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের গবেষকরা বিভিন্ন নমুনা থেকে এর জিনোম সিকোয়েন্স করেছেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। করোনা ভাইরাস বারবার তার চরিত্র বদল করছে, এ নিয়ে চলছে বিস্তর গবেষণা। এবার জাহাঙ্গীরনগর ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় করোনার জিনোম সিকোয়েন্স করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এতে বলা হয়েছে এখানকার ভাইরাসের সাথে দক্ষিণ আফ্রিকার করোনা ভাইরাসের মিল রয়েছে, তবে এই ভাইরাস এখানে কতটা ক্ষতিকর তা এখনই বলা যাচ্ছে না। নোভ্যাক্স যেটা বলেছে যে তাদের মানে এফেক্টিভিটি কিন্তু এমনি তারা বলেছে যে 60 to 70%, এবং সেটা যখন সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট দিয়ে হচ্ছে তখন সেটা 50% নেমে আছে। এটা মানে কিন্তু এটা না যে তাদের 50% কমে গিয়েছে, তাদের অ্যাক্টিভিটি মানে ইফেক্টিভিটি কিন্তু 50 to 60% তারা 60 to 70%, কিন্তু সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট দিয়ে হলে সেটা কমে যাচ্ছে। করোনা ভাইরাসের রূপান্তর নিয়ে আরও গবেষণার দাবি করেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। এ ব্যাপারে সরকারের সহায়তা প্রয়োজন বলেও মনে করেন তিনি। আপনারা সবাই পুশ করতে হবে, সরকারকে চাপ সৃষ্টি করতে হবে যে এইসব বিজ্ঞান ডব্লিউটির কম্পালসারি লাইসেন্স, শব্দটা মনে রাখবেন, কম্পালসারি লাইসেন্সের ফেসিলিটি আমাদের আছে 31 সন পর্যন্ত। সুতরাং এখনও যে সময় আছে তাতে আমরা অবশ্যই সফল হব। ওই সুবিধাটা পেলে, কম্পালসারি লাইসেন্স পেলে আমার ঘাটতিটা কমে যাবে। সরকারকে বলছি, ব্যবসায়ীকে এত পাশে রাখতে হয় না। ব্যবসায়ীরা যখনই আপনার বেশি কাঁধের উপরে চড়ে, এটা কুকুরের লেজের মতো, সঙ্গে সঙ্গে বাঁকা হয়ে যায়, তারা লুটপাট করতে লেগে যায়। সরকারের নেয়া ভ্যাকসিন কার্যক্রমের প্রশংসাও করেন গবেষকরা। এই কার্যক্রম চালু থাকলে দেশে করোনা সংক্রমণ অনেক কমে যাবে বলেও মনে করে গণস্বাস্থ্য কেন্দ্র। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার, নেতা আমার বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। বইটিতে বঙ্গবন্ধুর জীবন সংগ্রামের পাশাপাশি 1975-এর 15ই আগস্টের কালো অধ্যায় এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্প খুঁজে পাওয়া যাবে। 1989 সালে প্রধানমন্ত্রীর প্রথম বই ওরা টোকাই কেন প্রকাশিত হয়। নিজের মৌলিক বইয়ের পাশাপাশি বঙ্গবন্ধুর সম্পর্কিত বইয়ের বিশদ ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বিল পাশ করেছে জাতীয় সংসদ। প্রতিষ্ঠিত হলে খুলনা অঞ্চলের সব মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত ইনস্টিটিউটগুলো এ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন হবে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিলটি পাশের প্রস্তাব করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। এছাড়া সংসদে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল জানান, 2030 সালের মধ্যে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে সরকারের। বাজেট প্রায় ডাবল হয়ে যাবে স্বাস্থ্য খাতে আগামী 5 বছরে যে নতুন পরিকল্পনা হয়েছে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতেও রিসার্চের বিষয় কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আমরা সেই রিসার্চের দিকে আমরা যাচ্ছি। যেমন স্টেম সেলের বিষয় আসছে, রোবোটিক সার্জারির বিষয় আসছে এবং আমাদের টেলিমেডিসিনের বিষয় আসছে। এই বিষয়গুলো আমরা গ্রহণ করছি। প্রজাতন্ত্রের কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি অনিয়ম করলে তার বিরুদ্ধে তদন্ত করার দায়িত্ব স্বাধীন দুর্নীতি দমন কমিশনের। সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী। দেশের ৪২ জন বিশিষ্ট ব্যক্তি নির্বাচন কমিশনের অনিয়ম নিয়ে রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন, নিজস্ব আইন অনুযায়ী নির্বাচন কমিশন তাদের প্রাতিষ্ঠানিক অনিয়মের বিষয়ে তদন্ত করার ক্ষমতা রাখে। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা বলেছেন। সুপ্রিম জুডিশিয়াল গঠনের বিষয়টি এখানে অযৌক্তিক। এই দাবি করার মানে হচ্ছে সংবিধানের রক্ষক মহামান্য রাষ্ট্রপতিকে বিব্রত করা। স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলোর টিআরপি নির্ধারণের ক্ষেত্রে দ্রুত সন্তোষজনক সমাধান হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বাংলা মোটরে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের টিআরপি নির্ধারণ প্রক্রিয়া ভৌতিক। অনেক বেশি নমুনা সংগ্রহের কথা বলে মাত্র 2টি কোম্পানি 164টি নমুনা পর্যবেক্ষণ করে। জনসংখ্যা অনুপাতে কমপক্ষে 10,000 নমুনা সংগ্রহ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। যেখানে বাংলাদেশের পতাকা সম্বলিত আছে, স্যাটেলাইট ব্যবহার করে একটি বা দুটি বেসরকারি প্রতিষ্ঠান টিআরপি নির্ধারণ করে। তারা কিন্তু বলেছে অনেক স্যাম্পল কালেকশন করে। আসলে প্র্যাকটিক্যালি আমাকে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানির টেকনিক্যাল টিম যেটি বলল, তারা রিয়েলি 164টা স্যাম্পল কালেকশন করে সেখান থেকে টিআরপি দেয়। তো আমরা এখানে স্বচ্ছতা আনার চেষ্টা করছি। 10,000 স্যাম্পল থেকে কীভাবে স্যাম্পল কালেকশন করা যায় এবং কীভাবে কন্টিনিউয়াসলি করা যায়, সেই টেকনিক্যাল সাপোর্ট দিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি প্রস্তুত আছে। দ্রুত সড়ক পরিবহন বিধিমালা প্রণয়ন এবং তহবিল গঠন করে দুর্ঘটনায় আহতদের 5 লাখ এবং নিহতদের পরিবারকে 20 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ট্রাস্টি বোর্ড গঠন না করায় অনেকে ক্ষতিপূরণ পাচ্ছেন না। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 2018 সালের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়ক পরিবহন আইন পাশ হলেও তা কার্যকর হয় 2019 সালের শেষে। কিন্তু আইনের সাথে সঙ্গতিপূর্ণ বিধিমালা এখনও তৈরি হয়নি। যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে নতুন এই আইন কার্যকর হওয়ার পরেও গত 15 মাসে 6,433টি সড়ক দুর্ঘটনায় 8,210 জন নিহত হয়েছেন। নতুন আইন অনুসারে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা পাওয়ার কথা থাকলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। আহত হতাহতরা প্রত্যেকেই সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী সরকারের কাছে আর্থিক সহায়তা পাওয়ার হকদার। সড়ক দুর্ঘটনায় আহতদের 5 লক্ষ টাকা এবং নিহত পরিবারকে 20 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের জন্য যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা তহবিল গঠনের দাবি জানায় যাত্রী কল্যাণ সমিতি। শুধু মালিক শ্রমিক সংগঠনের নেতাদের কর্তৃত্ব থাকলে দেশের যাত্রী ও পথচারীরা এই তহবিল ব্যবহার থেকে বঞ্চিত হতে পারে। তাই এই তহবিল পরিচালনায় সৎ, যোগ্য, দক্ষ, পেশাদার লোকজন রাখার জন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। গণপরিবহনে বিশৃঙ্খলা ও যাত্রী হয়রানি বন্ধে আইনের সহায়ক বিধিমালা প্রণয়নের কোনো বিকল্প নেই বলে মনে করেন পরিবহন খাত সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশীয় ফেব্রিক্স দিয়ে তৈরি বিপুল সংখ্যক মানসম্মত পিপিই যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ বিভিন্ন দেশে রপ্তানি হলেও দেশের বাজারে তার কদর নেই। দেশে পিপিইর চাহিদা মেটানো হচ্ছে অতিরিক্ত দামে কেনা সামগ্রী দিয়ে। তবে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি বলছে সাশ্রয়ী দামে পিপিই কেনার পরিকল্পনা রয়েছে তাদের। আদ্দিন সজীবের রিপোর্ট, ছবি তুলেছেন এমদাদুল হক। পিপিই ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, করোনা ভাইরাস মোকাবেলায় অপরিহার্য অনুষঙ্গ। সংকট না থাকলেও তা কেনাকাটায় অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে রাষ্ট্রকে। দেশের চাহিদা অনুযায়ী পিপিই কিনে থাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগার বা সিএমএসডি। সংশ্লিষ্টরা জানায়, শুরুতে বিদেশ থেকে সংগ্রহ করলেও এখন দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানেই মিলছে মানসম্মত বা লেভেল 3 মানের পিপিই। পিপিই সার্জিক্যাল মাস্ক যেগুলো বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, এগুলো মানসম্মত। তবে সিএমএসডি যাদের কাছ থেকে পিপিই কিনছে তাতে ব্যয় হচ্ছে প্রকৃত দামের চেয়ে অনেক বেশি। আপনারা কিরকম রেট ধরেছেন?
$850-900 যদিও উৎপাদনকারী কোনো কোনো প্রতিষ্ঠান বলছে লেভেল 3 মানের পিপির দাম প্রতি পিস 450 থেকে 500 টাকার মধ্যে রাখা সম্ভব। এই একই পিপি তারা রপ্তানি করছেন ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। আপনি যদি চাইনিজ ফেব্রিক্স দিয়ে এখানে পিপি ম্যানুফ্যাকচারিং করে গভর্নমেন্টকে যদি সাপ্লাই দেওয়া হয়, ধরেন মনে করেন 800 বা 850 টাকা সাপ্লাই দিচ্ছে, কিন্তু আমরা সেই ক্ষেত্রে ওটা 400 থেকে আমরা 500 টাকার মধ্যে দিতে পারবো, ক্ষেত্র বিশেষে আমরা 400 টাকাও দিতে পারবো। রংপুরের তারাগঞ্জে পিপি উৎপাদনকারী প্রতিষ্ঠানের এই কর্মকর্তা জানান, দেশের স্বাস্থ্য খাতে সুলভ মূল্যে পিপি দেওয়ার আগ্রহ থাকলেও প্যাকেজ জটিলতায় তা সম্ভব হয় না। অথচ করোনা মহামারীর শুরুতে সিএমএসডিকে 3 লাখ পিপি সরবরাহ করেছিল এই প্রতিষ্ঠানটি। টেন্ডারে প্যাকেজ জটিলতাটা দূর করে অন্তত সিঙ্গেল লট প্রোডাক্ট ওয়াইজ লট করে দেন, আমরা গ্রহণ করবো ইনশাল্লাহ, আর আমরা কোয়ালিটি সম্পন্ন জিনিস দিতে পারবো। সিএমএসডির সবশেষ কেনাকাটার হিসেবে গত অক্টোবরে দেশীয় 2টি প্রতিষ্ঠান থেকে লেভেল 3 মানের 75,000 পিপি কিনেছে প্রতিষ্ঠানটি। প্রতি পিসের দাম 800 টাকারও বেশি। বলা হচ্ছে বিদেশি ফেব্রিক সহ বিভিন্ন কারণে পিস প্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত 300 টাকা। এই দুঃসময়েও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর এক কেনাকাটাতেই রাষ্ট্রের বাড়তি ব্যয় প্রায় 2.5 কোটি টাকা। প্রথমবারে আমরা যখন নিয়েছি 900 টাকা, দ্বিতীয়বারে যখন নিয়েছি তখন নিয়েছি 700 টাকা বা এর চেয়ে সামান্য বেশি হতে পারে। কিন্তু দেশীয় ফেব্রিক্স দিয়ে তৈরি পিপি না নিয়ে বাইরের ফেব্রিক্সের এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেন কিনছে প্রতিষ্ঠানটি, সেই প্রশ্ন রয়ে গেছে। দেশে তৈরি পিপি যাচ্ছে বহির্বিশ্বে, এ তো আনন্দের কথা, গর্বের কথা। এতে লাভবান হচ্ছে বাংলাদেশ, সচল থাকছে অর্থনীতি, অগ্রগতির চাকা। তবে দেশে যারা দেশীয় ফেব্রিক্স দিয়ে পিপি তৈরি করে তারা মনে করেন যদি দেশীয় ফেব্রিক্স দিয়ে তৈরি পিপি বহির্বিশ্বে মানসম্মত হয় আর সেই পিপি বাংলাদেশের সিএমএসডি নেয়, তাহলে তারা যেমন আর্থিকভাবে লাভবান হবে, ঠিক তেমনই একটা আত্মতৃপ্তি কাজ করবে যারা দেশীয় ফেব্রিক্স দিয়ে পিপি তৈরি করে সেসব প্রতিষ্ঠান। আদিন সজীব, এটিএন বাংলা, রংপুর। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় আপিলের রায় আগামী 17 ফেব্রুয়ারি। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ওই মামলায় 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক 10 জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। এছাড়া 4 জনকে বিভিন্ন মেয়াদে দেওয়া হয় কারাদণ্ড। 2000 সালের 20 জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ স্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। আমরা প্রার্থনা করেছি আদালতে যাতে তাদের নিম্ন আদালত কর্তৃক যে সাজা দিয়েছে অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এবং 14 বছর, এই সাজাটি যেন বহাল থাকে। আগামী 17 ফেব্রুয়ারি 2021 তারিখে এই মামলাটির রায় হবে। মাননীয় আদালত ঘোষণা করেছেন এই রায়টি বাংলায় প্রদান করা হবে। মেরুদণ্ডহীন জাতি তৈরি করতে সরকার কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়া অটো পাসের সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্যাতন, নিপীড়ন আর গুম খুনের মাধ্যমে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সারা দেশে চলমান স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আবারও জনগণকে ভোট থেকে বঞ্চিত করা হচ্ছে। যে দেশে গুম ও ক্রসফায়ার আর লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা ও গায়েবী মামলা জাতীয় জীবনের অংশ হয়, সেই দেশে শক্তিশালী বিরোধী দল গড়ে তোলার কথা যে বছরের শ্রেষ্ঠ ইয়ার্কি ছাড়া আর কিছু নয়, এ কথা বলার অপেক্ষা রাখে না। মিডনাইট নির্বাচন করে ক্ষমতা দখলে রাখতে হলে শেখ হাসিনার দরকার মেরুদণ্ডহীন একটি অশিক্ষিত জাতির। তাই নজিরবিহীন অটো পাস দিলেন কোমলমতি ছাত্রছাত্রীদের। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মুজিব বর্ষে শুভ দিন, শূন্য সুদে কৃষি ঋণ, এই স্লোগানকে সামনে রেখে রূপালী ব্যাংকের পক্ষ থেকে প্রকাশ্যে কৃষকদের ঋণ বিতরণ করা হয়েছে। রবিবার রূপালী ব্যাংক পাবনা জোনাল কার্যালয়ের আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুর মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ মাঠে ক্ষতিগ্রস্ত 29 জন কৃষককে 29 লাখ টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।
ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মুজিবুর রহমান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। এবারে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে পেসার আছেন 5 জন, সমসংখ্যক স্পিনারও আছেন। তাই পেস বোলিং নাকি স্পিনিং উইকেটে খেলা হবে সেটা জানার আগ্রহের কমতি নেই ক্রিকেটার মোদিদের। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ম্যাচের দিনের কন্ডিশন অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। আরও জানাচ্ছেন পরাগ আরমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে শেষ সময়ের অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। 3 ভাগে ভাগ হয়ে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে নামেন মমিনুল, তামিম ইকবালরা। এদিকে স্বাগতিক দলে পেসার ও স্পিনার সমান সংখ্যক থাকায় চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দল নিয়ে আগ্রহ অনেক ক্রিকেটামোদীদের। নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, ম্যাচের দিনের কন্ডিশন অনুযায়ী দল সাজানো উচিত। ম্যাচের আগে তো বোঝা যায় মোটামুটি কন্ডিশনে কেমন হতে পারে, তার উপরে করে কিন্তু একাদশটা সাজানো হয়। অপশন রেখে দেওয়া উচিত, যদি এরকম ফাস্ট বোলিং কন্ডিশন থাকে ফাস্ট বোলারই ব্যবহার করা হবে, কারণ আমার মনে হয় আমাদের ফাস্ট বোলার এখন যে কোনো কন্ডিশনে ভালো করার মতো সামর্থ্য তাদের আছে। ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান 2 ডাউনে নেমে দলের জয়ে দারুণ অবদান রাখেন। 1 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। টেস্টে ব্যাটিং অর্ডারে তার অবস্থানের পরিবর্তন হবে কিনা সেটা টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করে বলে জানান হাবিবুল বাশার। বলা খুব মুশকিল, এটা আসলে সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে ব্যাটিং অর্ডারটা কীভাবে সাজানো হবে। বাট ডেফিনেটলি সাকিবের একটা আমাদেরকে বাড়তি অ্যাডভান্টেজ করে দেয়, আমরা একটা বোলার বেশি নিয়ে খেলতে পারি অথবা একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে পারি। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের এই নির্বাচক। পরাগ আরমান, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 4-1 গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার 9 মিনিটে চিলির ফরওয়ার্ড রাউল বেজেইরার গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। 22 মিনিটে আবিওলা নুরাতের গোলে ম্যাচে 1-1 সমতা ফেরায় মোহামেডান, কিন্তু এরপর আর বসুন্ধরার সাথে পেরে ওঠেনি তারা। 45 মিনিটে রবসন রবিনহো, 50 মিনিটে জোনাথন ফার্নান্দেজ এবং 81 মিনিটে বেজেইরার স্পট কিকে আরও 1 গোল করে বসুন্ধরার 5ম জয় নিশ্চিত করেন। এতে টানা 5 জয়ে 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বসুন্ধরা। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সাথে 1-1 গোলে ড্র করেছে ঢাকা বাহিনী। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যে রাজধানীর শ্যামলীতে যাত্রা শুরু হলো ফয়সাল ব্যাডমিন্টন একাডেমির। একাডেমির মূল লক্ষ্য হলো শিশু কিশোরদের ব্যাডমিন্টন খেলায় উৎসাহিত করে তোলা। প্রাথমিকভাবে 40 জন খুদে শাটলার নিয়ে শুরু হয়েছে একাডেমির প্রশিক্ষণ। প্রধান প্রশিক্ষক হিসেবে কাজ করছেন জাতীয় পর্যায়ে 16 বার শিরোপা জয়ী খেলোয়াড় ও কোচ রাসেল কবির সুমন। একাডেমির উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান, অং সান সুচি, প্রেসিডেন্ট মিন সহ শীর্ষ মন্ত্রীরা গ্রেপ্তার, 1 বছরের জরুরি অবস্থা জারি। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া বহাল থাকার প্রত্যাশা ঢাকার, সীমান্তে নিরাপত্তা জোরদার। রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা বিশ্লেষকদের। টিকা নেয়ার সবাই সুস্থ আছেন জানালো স্বাস্থ্য অধিদপ্তর। কর্মসূচি নির্বিঘ্ন করতে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। নিজের লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী।
এবং দেশীয় ফেব্রিক্সের তৈরি মানসম্মত পিপিই বিদেশে রপ্তানি হলেও কদর নেই স্থানীয় বাজারে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।